আমার তখন ১৯ বছর বয়স। আমার বাবা-মা আমার বিয়ে দিয়ে দিয়েছিল। ওই অ্যাবিউসিভ বিয়েটার শেষ হয় হচ্ছে একটা রিহ্যাব সেন্টারে গিয়ে। আমার মধ্যে কিন্তু সাবানা হওয়ার একটা টেন্ডেন্সি আছে, যেটা আমাদের বাঙালি মেয়েদের মধ্যে খুব আছে। আপনার মধ্যে একটা বসিং ব্যাপার আছে। আমার অনেক ফ্রেন্ডরা আমার হাতে মার খেয়েছে। আমি অবশ্যই নারীবাদী। রেহানা মারিয়াম নূর করার পর বাঁধনের একটু ভাব বেড়েছে। এই কথাটা আমি তোমার কাছে আজকে প্রথম শুনলাম। সততা এবং পরিশ্রম আমার কাছে মনে হয় যে এটা খুব ইম্পর্ট্যান্ট। আর আমার নিয়ত, আমি ঘোষণা দিলাম যে আমি বিয়ে করতে চাই, কিসের কি কোনো একটা পাত্র পেলাম না। যখন মেগাস্টার শাকিব খানের সাথে আপনার ঝগড়া হয়েছিল, সেই কথা মনে পড়লে কি এখন হাসি পায়? হাসি পায় না, মানে মনে হয় যে আসলে কত কিছু করে আজকে বাঁধন হয়েছি, এরকম তো না। মানে জার্নিটা খুবই অন্যরকম ছিল। আমাকে কেউ ভাঙতে চাইলে আমি আরো শক্ত হয়ে যাই। আর এই কঠিন আমি টিকেই গিয়েছি একটি কারণে। বাইরে থেকে আমার যে আগুন দেখা যায়, আমার ভেতরের আগুন তার থেকেও অনেক বেশি তীব্র, অনেক বেশি গভীর। হ্যালো ভিউয়ার্স, আমি মৌসুমী মৌ। প্রিয় মাছরাঙা টেলিভিশনে আরও একবার চলে এসেছি সেলিব্রিটি শো স্টার নাইট নিয়ে। আজ শুরুতেই যে স্টেটমেন্টগুলো দিয়েছি সেগুলো আমার নয়, বলেছেন আমাদের আজকের বিশেষ অতিথি। লাক্স চ্যানেলের সুপারস্টার ২০০৬ প্রতিযোগিতায় সম্মানিত বিচারক সুবর্ণা মুস্তফা তাকে বলেছিলেন, তুমি কি পারো? উত্তরে তিনি বলেছিলেন, আমি কিছুই পারি না, তবে আমার চেষ্টা শক্তি তীব্র, শিখিয়ে দিলে সব পারবো। শুধুমাত্র সাহস, আত্মবিশ্বাস ও চেষ্টা শক্তির ডানায় ভর করেই তিনি আজ আমাদের দেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার, দুবার মেরিল প্রথম আলো পুরস্কার এবং আন্তর্জাতিক অ্যাপসা পুরস্কার বিজয়ী শ্রেষ্ঠ অভিনেত্রী। তার অভিনীত চলচ্চিত্র রেহানা মারিয়াম নূর বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে বিশ্বখ্যাত কান চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে লড়েছে। তিনি অভিনয় করেছেন নেটফ্লিক্সের জন্য নির্মিত বলিউডের হিন্দি সিনেমা খুফিয়ায়। হ্যাঁ ভিউয়ার্স, ইউ আর রাইট, শি ইজ ডাইনামিক, ট্যালেন্টেড অ্যান্ড ভেরি ক্যারিশমেটিক ফাইটার আজমেরি হক বাঁধন। কেমন আছেন? আমি ভালো, তুমি কেমন আছো? খুব ভালো। অনেকদিন পর দেখা হলো এবং আপনাকে দেখতে বরাবরের মতো ভীষণ গ্ল্যামারাস লাগছে। থ্যাংক ইউ। আমি শুধু ভাবছিলাম যে আমাদের দুজনের রাশি এক, বৃশ্চিক। আমরা একই অনুষ্ঠান উপস্থাপনা করেছি আজকের অনন্যা, কিন্তু আমি আপনার মতো সাহসী হতে পারি না কেন? পরিস্থিতি মানুষকে সাহসী করে। আমি মনে করি যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল হিউম্যান বিইংই সাহসী, কিন্তু পরিস্থিতি যখন যাকে যেই জায়গায় রাখে তখন সে সেই রকম ভাবে রিঅ্যাক্ট করে। তার মানে হচ্ছে আমাকে আরো খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে। যদিও আমার এমনও মনে হয় মাঝে মধ্যে যে আপনি তো যখন ক্লাস 5-এ পড়তেন তখন একটি ছেলেকে ঘুষি মেরে নাক ফাটিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, আমারও কিন্তু মাঝে মধ্যে এরকম করতে ইচ্ছে করে না, কিন্তু এখন আমি অনেক ভালো হয়ে গেছি। এখন আর আমি মারামারি খুব একটা করি না। অনেক বছর পর্যন্ত মারামারি করেছি। আমার অনেক ফ্রেন্ডরা আমার হাতে মার খেয়েছে, অনেক মানুষ মার খেয়েছে। ফ্রেন্ডদের প্রসঙ্গ যেহেতু এলো, আমরা যেমন আপনাকে বাঁধন হিসেবে জানি, কিন্তু আপনি তো নানি। একদম সবার অনেক জ্বালাইছি ফ্রেন্ডদেরকে। সত্যি যে সম্পর্কে থাকি না কেন আমি খুবই প্রোটেক্টিভ হই। সো ফ্রেন্ডদের সাথেও এটা খুব হতো এবং ফ্রেন্ডদেরকে আমি অনেক জ্বালাতাম, সো ওরা আমাকে নানি বলতো। সেই ২০০৬ থেকে অভিনয়ের শুরু, দীর্ঘ ১৫ বছর পর এসে আপনি সু-অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হলেন বা খেতাব অর্জন করলেন। সত্যি করে বলুন তো যে এই ১৫ বছরে অভিনয় নিয়ে আপনার ভেতরে হতাশা কাজ করেনি বা মানে ক্যারিয়ার নিয়ে ডিপ্রেশনে চলে যাননি? একদমই না, বিকজ তখন আমি জানতাম যে আমি এই কাজটা খুব একটা করতে চাই না, জাস্ট করার জন্য করছি। তারপর বিয়ে শাদী করে সেটেল ডাউন করব, তারপর আমার লাইফ সেট, এইসব কাজ আমি আর করব না। সো তখন আমার চিন্তা ভাবনা এরকম ছিল। তো তখন আফসোস হওয়ার কোনো অপশন ছিল না আসলে। আমি এরকমটা শুনেছি যে একটা সময় আপনি জিমেও যেতেন মেকআপ করে। একদম।
শুধু জিমে না, আমি আমার মেয়ের সকালবেলা স্কুলে ড্রপ করতে যেতাম 6টার সময় উঠে, 5:30টার সময় উঠে মেকআপ করে তারপরে যেতাম। আসলে স্কিনটা আস্তে আস্তে ড্যামেজ হতে শুরু করে, ডাল হতে শুরু করে, তো এক ধরনের ইনসিকিউরিটি কাজ করতো, আর আশেপাশে মানুষ তো ছিলই সেই ইনসিকিউরিটি দেওয়ার জন্য। সো তখন ওই কারণে ওই ভয় থেকে, ওই ইনসিকিউরিটি থেকে আসলে মেকআপ নিয়ে আমি জিমে যেতাম, আমার মেয়ের স্কুলে যেতাম। এমনটা সবসময় আমরা লক্ষ্য করি যে আপনার মধ্যে একটা বসিং ব্যাপার আছে, এবং এটাও জানি স্কুল থেকে ডেন্টাল কলেজ অবধি আপনি সবসময় ক্লাস ক্যাপ্টেন হতেন। সেই সময়ের কোনো মজার স্মৃতি যেটা আজকে স্টার নাইটে শেয়ার করা যায়? আমি তখন ক্লাস 3-4-এ পড়ি না 5-এ পড়ি এরকম। তো আমি ক্লাস ক্যাপ্টেন ছিলাম। তো আমার ক্লাসের এক মেয়েকে একটা ছেলে ওয়াটার গান আছে না, ওয়াটার গান দিয়ে এসে ওকে পানি ছিটায় দিছে। আচ্ছা। তো আমি আমার দায়িত্ব হচ্ছে, আমি সবসময় যে কোনো মানুষের কোনো বিপদ হলে আমি একদম ছোটবেলা থেকে এটা ছিলাম, হ্যাঁ, ছোট ছোট জিনিসে ছিলাম, বাট উইথ টাইম এটা বেড়েছে। কিন্তু দেখা গেল যে ওকে মেরেছে, আমি যে ওকে প্রোটেক্ট করার জন্য যে ওই ছেলের সাথে প্রথমে তর্ক হলো, তারপর ওই ছেলে একটা পর্যায়ে আমাকে বলল যে এইটা ওর ইচ্ছা, ও করবেই, হ্যাঁ। তো আমি আর কি যে ওকে মেরে দিলাম। তো মেরে দেওয়ার পর আমার বাবা মাকে স্কুল থেকে ডাকা হলো। আব্বু আম্মুর জন্য এটা খুবই অকওয়ার্ড ছিল, যে হয় না যে ছেলে বাচ্চার জন্য সাধারণত বাবা মাকে স্কুলে ডাকা করলে ঠিক আছে, হ্যাঁ, মানে আমাদের সোশ্যাল সিস্টেম যেরকম, কিন্তু মেয়ে এরকম একটা ছেলেকে মারছে অ্যান্ড সেই জন্য স্কুল থেকে ডাকছে, এটা আব্বুর জন্য খুব অকওয়ার্ড ছিল। তার মধ্যে আমি আবার ফার্স্ট গার্ল, মানে সব মিলায়, মানে হয় না যে হচপচ একটা সিচুয়েশন। বাট তারপরে আমি আবার সরি বলেছি, এবং এখনো আমি জানি না যে ওই ছেলে এখন কোথায় আছে, বাট আমি খুবই সরি। মানে হলো ডান পিটে যে ব্যাপারটা, এটা সবসময় আপনার মধ্যে ছিল? হ্যাঁ, একটু ছিল, বাট আমার মধ্যে ওই সাবানাটাও ছিল। আমার মধ্যে কিন্তু সাবানা হওয়ার একটা টেন্ডেন্সি আছে, যেটা আমাদের বাঙালি মেয়েদের মধ্যে খুব আছে। কিন্তু আলটিমেটলি গিয়ে আমি আসলে, আমাকে হয় না যে আমার সৃষ্টিকর্তা আমার জন্য নির্ধারণ করে রেখেছে ডিফারেন্ট কিছু, সো সেই জন্যই হয়তো আজকে আমি বাঁধন এরকম হয়েছে। ছোটবেলায় খেলাধুলা করতেন এবং খেলাধুলায় খুব ভালো ছিলেন, সেই সময় কি কি খেলতেন? আমি দাঁড়িয়াবান্ধা, গুল্লাছুট, তারপরে এই ধরনের খেলাগুলো খুব খেলতাম, এবং আমি খুব ভালো ছিলাম এই খেলাতে। মানে আমার সাথে দাঁড়িয়াবান্ধাতে কেউ পারতো না। তখন একটা টমবয় ব্যাপার ছিল মনে হয়? একটু ছিল, হ্যাঁ। আপনি কথা বলছেন, আমিও আপনার সাথে কথা বলছি, আর আমার বারবার চোখের সামনে ভাসছে সেই রেহানা মারিয়াম নূরের রেহানা, খুফিয়ার অক্টোপাস, আবার সেই গুটির সুলতানা, আবার রবীন্দ্রনাথ কখন এখানে খেতে আসেনির মুস্কান জাবেরির কথা। মানে এত শক্তিশালী অভিনয়, এরকম অনেক নান্দনিক চরিত্র আপনি করেছেন। এই মুহূর্তে মনে হচ্ছে সেগুলোর এক ঝলক যদি একটু দেখে আসি তাহলে মন্দ হয় না। হ্যাঁ, চোখ রাখি। আপনি কিছু করেন নাই, কিচ্ছু করেন না আপনি আনির সাথে। প্লিজ তোমরা আমাকে যেতে দাও। এই মহিলা মাথায় সমস্যা আছে, বাংলা কথা বুঝে না। আমি তোমাদেরকে গেট খুলতে বলছি, আর আমরা বলছি আপনাকে ডিজাইন করতে। আমি তোমাদেরকে শেষবারের মতো বলছি, मैं आपके लिए काम करना चाहती हूँ। सॉरी, सब जगह कनेक्शन है मेरे, एनएसआई, जामात। गलत फहमी हुई है शायद तुम्हें, मैं काउंसलर हूँ यहाँ। मुझे मालूम है आप कौन है, कृष्णा मेहरा, मगर हमारी दुनिया में KM। ভালো লাগছিল না, প্রকৃতির কাছাকাছি থাকতে চাইছিলাম, আর রাশেদকে মৃত্যুসজ্জায় কথা দিয়েছিলাম একটা রেস্টুরেন্ট ওপেন করব। ও সবসময় চাইতো আমার রান্নার স্বাদ যাতে সবার মাঝে ছড়িয়ে পড়ে, আর আমি তো রান্না বান্না নিয়ে অনেক এক্সপেরিমেন্ট করতে চাই, যেটা কলকাতায় বসে সম্ভব না। কেন, কি এমন এক্সপেরিমেন্ট? বিশুদ্ধ ফরমালিন মুক্ত কেমিক্যাল ফ্রি শাকসবজি, মাছ, মাংস দিয়ে রান্না, যেই শাকসবজি আমি এখানকার আবাদি জমিতে ফলিয়ে সরাসরি রান্নায় ব্যবহার করতে পারি। তো এই শাকসবজি দিয়ে কুমিরের কোন রেসিপিটা রান্না করা হয়? রেজালা? ব্রিলিয়ান্ট।
যে মেয়েটি একটা সময় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের সঙ্গে একটু দেখা করার জন্য একটি বিউটি প্রেজেন্টে অংশ নিয়েছিলেন, সেই প্রতিযোগিতা শেষ হবার পর 7 দিনের মধ্যেই তো সেই প্রোডাকশন হাউস থেকে আপনি ডাক পেলেন এবং টানা 2.5 বছর কাজ করেছেন। কি মনে হয় শুধুমাত্র তীব্রভাবে স্বপ্ন দেখেছিলেন বলেই কি স্বপ্ন আপনার কাছে এসে ধরা দিয়েছিল, নাকি পুরোটাই ভাগ্য? সততা এবং পরিশ্রম আমার কাছে মনে হয় যে এটা খুব ইম্পর্ট্যান্ট, আর আমার নিয়ত। আমি সবসময় বিশ্বাস করি যে মানুষের যা কিছু অর্জন হবে, যা কিছু সে পাবে, তার সবটাই আসলে নিয়তের উপর নির্ভরশীল। এবং আমি মনে করি যে আমার নিয়ত সবসময় খুব পরিষ্কার ছিল, সৎ ছিল, যার জন্য সাথে পরিশ্রমটা ছিল। সো হয়েছে। আর ভাগ্যটা তো অবশ্যই কিছুটা ছিলই, ডেফিনেটলি। আমার একটি ইন্টারভিউতে এসে আপনি বলেছিলেন যে রেহানা মারিয়াম নূর করার পর অবশ্যই তো অভিনেত্রী বাঁধন বদলে গেছে, ব্যক্তি বাঁধনও বদলে গেছে। তবে অনেকে আবার এমনটাও বলেছেন যে রেহানা মারিয়াম নূর করার পর বাঁধনের একটু ভাব বেড়েছে। আপনি আসলে কি বলবেন? এটা কারা বলে আমি জানি না, এটা সম্পূর্ণ ভুল। এবং যারা বলে আমাকে কখনো বলে নাই, বরং এটা বলে যে রেহানা মারিয়াম নূর করার পর এবং এত অ্যাচিভমেন্ট হওয়ার পরেও আমি এত মাটির সাথে মিশে থাকতে পারি, এটা বরং সবাই প্রেইজ করে। এই কথাটা আমি তোমার কাছে আজকে প্রথম শুনলাম। আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি যে রেহানা মারিয়াম করার পর আপনার আত্মবিশ্বাস প্রবলভাবে বেড়ে গেছে এবং একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়েছে আপনার জীবনে। আচ্ছা, এবার যদি রেহানা মারিয়াম নূরের টিম থেকে আপনাকে নিয়ে কাউকে মূল্যায়ন করতে বলি, তাহলে ব্যাপারটা কেমন হয়? খুব ভালো হয়, কিন্তু ওরা তো যেই মুখ চোরা একটা টিম, ওরা তো কেউ কোনো কথা বলে না, সো জানি না যে কে কি বলবে। যদি এমন হয় যে স্টার নাইটের টিম তাদেরকে দিয়ে কথা বলিয়ে নিতে পারে, তাহলে তো খুব ভালো, সব হবে। তবে একটু পর আমার খুব চায়ের তৃষ্ণা পেয়েছে, আমি একটা বিরতি নিতে চাই। আমি কিন্তু রং চা প্রিফার করি, আপনি? রং চা চিনি ছাড়া। চিনি ছাড়া, ওকে। আমাদের এখানে চায়ের দেখতেই পাচ্ছেন আলাদা করে কিন্তু কাউন্টার আছে, আমি দ্রুত চা বানিয়ে নিই। রং চা, থ্যাংক ইউ, উইদাউট সুগার। ওয়েলকাম ব্যাক ইন আওয়ার ভেরি স্পেশাল শো স্টার নাইট। দর্শক, আর আমার সঙ্গে রয়েছেন আমাদের অসম্ভব ভালোবাসার আজমেরি হক বাঁধন। যে প্রসঙ্গে ছিলাম, আমরা কিছু একটা দেখতে চাই রেহানা মারিয়াম নূরের যে টিম রয়েছে তাদের পক্ষ থেকে। তাহলে এবার একটু স্ক্রিনে চোখ রাখা যাক, লেটস হ্যাভ এ লুক। আজমেরি হক বাঁধন একজন অভিনেত্রী, যার সাথে আমার পরিচয়টা হচ্ছে রেহানা মারিয়াম নূর থেকে। আমি ওই প্রজেক্টে চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, কাস্টিং ডিরেক্টর অ্যান্ড অ্যাক্টর ছিলাম, যেখানে আমি রেহানার ভাইয়ের চরিত্রে অভিনয় করেছি। সো ফার্স্ট লুক টেস্টের মনে হয় উনি যখন ক্যামেরার সামনে এসে দাঁড়ানোর আগেই আমার কাছে মনে হচ্ছিল যে রেহানাকে পেয়ে গেছি। অ্যাজ আ কো-আর্টিস্ট আমি যদি বলি, ওনার সাথে কাজ করতে আমার একদমই কষ্ট হয়নি, কজ আমাকে কখনো মনে হয়নি যে আমি আসলে প্রিটেন্ড করছি ওনার ভাই হিসেবে। কজ থ্রু আউট দ্য রিহার্সাল সেশন অ্যান্ড থ্রু আউট দ্য জার্নি অফ দ্য ফিল্ম আমরা আসলে ভাই বোনের মতোই হয়ে গেছিলাম। আমরা আমাদের কাছে কখনো কখনো মনে হতো যে আমরা একই রকম দেখতে লাগি। সো অ্যান্ড উনিও ওনার ভাইয়ের সাথে আমাকে নানাভাবে রিলেট করতে পারতেন। সো সেটের মধ্যে এবং শুটিং সময়ে আসলে ওনার সাথে যে আমার সম্পর্কটা, ওইটা ভাই বোনের মতোই হয়ে গেছে। এবং প্রচণ্ড ঝগড়া ঝাঁটি, অভিমান, এগুলো আমাদের মধ্যে বিদ্যমান ছিল, থাকবেও। আমার মনে হয় উনি ব্যক্তি মানুষ হিসেবে অনেক বেশি আবেগী, অভিমানী, সৎ এবং পারফেকশনিস্ট। শুটিং সময় যেভাবে লাইটটা কীভাবে হয়, রেহানা মারিয়াম নূর যেহেতু একদমই স্টুডিও লাইট ছাড়া ন্যাচারাল লাইটে শ্যুট করা, উনি ওই টিম থেকেই আসলে লাইটটা নিয়ে যেভাবে স্টাডি করা, লাইটটা কীভাবে কাজ করে অ্যান্ড ফ্রেমিং সেন্স নিয়ে উনি যে আসলে মনোযোগটা দিয়েছেন কীভাবে ভালো দেখায়। সো আমার মনে হয় ওনাকে সবচেয়ে ভালো ফ্রেম করতে পারেন দুইজন, তার মধ্যে একজন উনি নিজে। তো এই একটা বিষয়। আর উনি অত্যন্ত সৎ এবং মানুষ হিসেবে উদার বলে হয়তো উনি অনেক বেশি বদমেজাজি, যার কারণে ওনার সাথে আমার ঝগড়াঝাটিও হয় অনেক কারণে। সবার সাথেই হয়, ওনার কাছের মানুষ সবার সাথে ওনার ঝগড়াঝাটির একটা বিশাল ইতিহাস সবার কাছেই পাবেন। সো হুইচ ইজ গুড, কজ ওনার ভিতরে কিছু থাকে না। উনি অ্যাবসলিউটলি সাদা মনের মানুষ। মানুষ হিসেবে তো অসাধারণই, অভিনেত্রী হিসেবে অসাধারণ, কারণ উনি
ক্যারেক্টারটাকে লিভ করেন এবং যে কাজটা যে মুহূর্তে করেন সেটাকে ওন করেন, উনি অলওয়েজ প্রেজেন্টে থাকেন। দ্যাটস ইট। দারুণ, কি বলবেন? আল্লাহ, ইয়াসির এত কিছু বলছে, এত অবজার্ভ করে ও আমাকে, আর আমি এত ঝগড়া করি ওদের সাথে। ও মাই গড, মানে এটা রেহানা টিমটা আমার জন্য আসলে আমার ফ্যামিলির মতো একদমই। বলার জন্য বলা না, আমার যেমন আমার বাবার সাথে ঝগড়া হয়, আমার ভাইদের সাথে ঝগড়া হয়, কথা বলি না, রাগ করে থাকি, অভিমান করে থাকি। সো আমার রেহানা টিমের সাথে আমার সম্পর্কটা এরকম, কিন্তু যে আমি মানে কিছুদিন আগে ওকে আনব্লক করছি। ও মাই গড, মানে ব্লকও করে দিয়েছিলেন ইয়াসিরকে? হ্যাঁ, আমি জাস্ট ইয়াসিরকে ব্লক করে দিয়েছিলাম রাগ করে, জিদ করে, যে তোমার সাথে আর জীবনে কথা বলবো না। কিন্তু আমি ওদেরকে অনেক ভালোবাসি, মানে অনেস্টলি ও যখন আমাকে, মানে ও এত সুন্দর করে গুছিয়ে বলেছে, আমি জানিও না যে ও আমাকে এত খেয়াল করেছে। আমি খুবই ইমোশনাল হয়ে গেছি আসলে। ওকে কতদিন পরে ব্লকটা খুলে দিয়েছেন? আমি কিছুদিন আগে খুলেছি। খুবই দুঃখজনক। আমি যে ওকে ব্লক করেছিলাম ভুলে গেছি। আমি ওকে ফোন দিয়েছি একটা কাজে, মানে যখন যেটা হয় যে আমার নিজের ভাইকেও আমি এরকম করি যে রাগ করেছি, কথা বলছি না, তারপর আমার দরকার যখন তখন আবার ফোন করি, আই শোন এটা আমাকে করে দিতে হবে। সো ওকে একটা দরকারে ফোন করলাম যে এটা আমাকে করে দিতে হবে। তো তখন আমি বলছি যে এরকম আমাকে তো আমার মেয়ে এটা নিয়ে খুব আপসেট, আমি একটার পর একটা স্ট্যাটাস দিয়ে যাচ্ছি। তো বলছে কি স্ট্যাটাস দিচ্ছেন? তো আমি বলছি কেন, তুমি আমাকে দেখো না? তো বলছে কিভাবে দেখবো আপু, আপনি তোমাকে ব্লক করে দিচ্ছেন। খুব খারাপ। আমি যে তোমাকে আমি ব্লক করে দিছি কবে? বলে লাস্ট ঝগড়া যেই দিন হয়েছে সেই দিন। আমি বললাম যে ও আচ্ছা ঠিক আছে। তারপরে এখন আনব্লকও করতে পারি না, বিকজ আমি খুবই টেকনোলজিক্যালি রিটার্ডেড পারসন। আমি কিন্তু আনব্লক যে করবো, কেমন করবো, ওকেই ফোনে রেখে আবার ব্লক লিস্টে গিয়ে ওকে সার্চ দিয়ে বের করে আনব্লক করে তারপর ভাবা যায় না। তবে একটা ব্যাপার, শুধুমাত্র কিন্তু রেহানা মারিয়াম মানে টিম বা রেহানা মারিয়াম নূর টিম আমি এটা বলবো না। এই যে গেল ঈদে এশা মার্ডার রিলিজ হলো এবং আমি শুনেছি আপনি নিজে গাড়ি ড্রাইভ করে হলে হলে গিয়েছেন, ভিজিট করেছেন, শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গিয়েছেন। আপনি তো একজন স্টার সেলিব্রিটি, কখনো এরকমটা মনে হয় না যে আমার জন্য এটা একটু রিস্কি হয়ে যাচ্ছে বা নিরাপত্তাহীনতায় ভোগা, এই ব্যাপারগুলো কখনো কাজ করে কিনা আপনার মধ্যে? আমি আসলে জীবনের একটা পর্যায় পর্যন্ত এত নিরাপত্তাহীনতায় ভুগেছি যে আমি আমার নিজের বাসায় সেফ ফিল করতাম না। আমার মনে হতো যে আমার বাসার, কারণ আমার যে প্রাক্তন স্বামী, আমার বাচ্চার বাবা, সে আমার বাসায় একবার অ্যাটাক করে। সো ওইটা আমার জন্য আসলে এত ভয়ঙ্কর একটা ট্রমা, ওইটা থেকে আমার একটা পিটিএসডি হয়ে গেছে যে আমি খুব ভয়ে ভয়ে আসলে আমার জীবনের অনেকটা সময় পার করেছি যে আমার বাসায় অ্যাটাক হবে, আমাকে অ্যাটাক করবে, আমাকে অ্যাসিড মেরে দিবে। সো এইটা একদম ইন্টিমেট পার্টনারের থেকে যখন আসলে আমি এটা ফেস করেছি, তো তারপরে না মানে উইথ টাইম আমি এটাকে ওভারকাম করেছি আসলে অন্যভাবে। আমার কাছে মনে হয়েছে আমি যত মানুষের কাছে থাকবো তত সেফ থাকবো, এবং আমার খুব ভালো লাগে দর্শকের কাছাকাছি যেতে, এবং আমি এটা এনজয় করি। আমাকে সবাই বলে যে হ্যাঁ তুমি এত কষ্ট করেছো, হ্যাঁ আমি কষ্ট করেছি, এটা ঠিক, কিন্তু আমি যা পেয়েছি সেটা কিন্তু আমি টাকা দিয়ে আসলে মানে কিনতে পারবো না। বিকজ এটা একেবারে মানুষের মানে নিঃশর্ত ভালোবাসা, যেটা আমাকে তারা দিয়েছে, সম্মান দিয়েছে, সেটা আমি জুলাইয়ের অভ্যুত্থানেও আমার ভয় লাগেনি। ডেফিনেটলি ভয় লেগেছে যে গুলি খাবো, মারা যাব, অ্যাসিড মেরে দিবে, এগুলোর ভয় ছিল, কিন্তু তারপরও মানুষের যে আসলে এই যে ভালোবাসা, এই টাচটা, এইটা তো আসলে মানে টাকা দিয়ে কেনা সম্ভব না। একেবারেই তাই। আমি কিন্তু এমনও শুনেছি বোরখা পরে আপনি পাবলিক ট্রান্সপোর্টে চড়েন। হ্যাঁ, এটা সত্যি। আমি খুবই, যেহেতু আমার নিজের গাড়ি নাই, আমার বাবার গাড়ি আমরা ইউজ করি, তো সবসময় দেখা যায় আমার মেয়ের জন্যই আসলে ওইটা ব্যবহার বেশি হয়। তো আলটিমেটলি গিয়ে আমাকে যখন বিভিন্ন জায়গায় যেতে হয় আমি ইউনিটের গাড়ি ইউজ করি, এখনও আমি ইউনিটের গাড়িতে চড়ি, আমাকে এখনও ইউনিটের গাড়ি নিতে আসে, নিয়ে যায় এরকম করে। আর যখন দেখা যায় যে সেটা পাচ্ছি না, তখন আমি পাবলিক ট্রান্সপোর্টে যাই। মানে মেট্রো তো নর্মাল, মানে এটা তো খুবই, মানে আমি বলবো যে হাইফাই ট্রান্সপোর্ট, কিন্তু আমি পাবলিক বাসেও উঠি, লোকাল বাস। হ্যাঁ, লোকাল বাস। হ্যাঁ, একটা জিনিস একটু জানতে চাইবো, অনেকেই বলেন যে আপনি নারীবাদী, আপনি নিজেকে কিভাবে সংজ্ঞায়িত করবেন? আমি অবশ্যই নারীবাদী।
এবং এটা নিয়ে আমার কোনো মানে বলাতে কোনো সংকোচ নাই। আমি অবশ্যই নারীবাদী, আমি বিশ্বাস করি যে সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে নারীদের সম অধিকার প্রতিষ্ঠা করাটা ভীষণ জরুরি, এবং নারীবাদ যেটা আছে সেটা আসলে এটাতেই বিশ্বাস করে যে মানে প্রতিটা মানুষের অধিকার রক্ষা করা হবে এবং প্রতিটা মানুষ তার স্বাধীনভাবে তার জীবনটাকে যাপন করতে পারবে। আমি এই মুহূর্তে ভাবতে ভাবতে আপনার সঙ্গে আমার আরেকটা মিল খুঁজে পেলাম, কি? পরিবারের প্রথম সন্তান এবং একমাত্র মেয়ে। পরিবারের প্রথম সন্তান এবং একমাত্র মেয়ে হিসেবে তো একটু আহ্লাদে গদগদ হবার কথা। খুবই গদগদ আমি। তাই? হ্যাঁ। কিন্তু আমার তো মনে হয় আপনি অনেক টাফ। আমি টাফ মানে এটা তো উইথ টাইম হয়েছি, বাট আমি ছোটবেলা থেকে খুবই আহ্লাদে বড় হওয়া মেয়ে আর কি, একমাত্র মেয়ে, বড় মেয়ে। আর আমার বাবা মানে মেয়ে সন্তান হিসেবে আমাকে ভীষণ ভালোবাসা দিয়েছেন। মানে না, অনেক পরিবারে এরকম হয় না, বাবা মেয়ের মধ্যে তো একটা আলাদা কেমিস্ট্রি থাকে। হ্যাঁ, আলাদা থাকে, কিন্তু যেটা আমি আমার মেয়ের বাবাকে দেখি নাই। আমার মেয়ের বাবা বাচ্চার খবরও নেন না, সো এটা খুবই মানে অদ্ভুত ঘটনা। কিন্তু আমার বাবা যেমন খুবই মানে আমাকে একদম প্রিন্সেসের মতো ট্রিট করতো। মানে আমার এখনো মনে আছে যে ছোটবেলায় আমার এমন একটা ইমেজ ছিল আমার বাবাকে নিয়ে, যে আমি যদি কখনো বলতাম বাবা আমার আকাশের চাঁদটা লাগবে, আব্বু হয়তো বলতো যে ঠিক আছে ওয়েট করো, আমি দেখছি কি করা যায়। মানে আব্বু আমাকে কখনো কোনো কিছুতে না বলে নাই। বাট বড় হওয়ার পর অনেক আমাদের হয় না যে অনেক কিছুতে আমরা একটা সাথে চলতে পারি নাই, একই রকম চিন্তা করতে পারি না, একই রকম ভাবনা ভাবতে পারি নাই। অনেক ধরনের আমাদের মধ্যে অমিল আছে চিন্তা ভাবনায় বা কাজে, কিন্তু ভালোবাসার জায়গায় কোনো ঘাটতি নাই। আমি জানি যে আমার বাবা আমাকে সবচাইতে বেশি ভালোবাসে। এই যে এত গল্প করছিলেন এবং আমরা সবাই জানি যে আজমেরী হক বাঁধন খুবই শক্তিশালী, মানসিকভাবে শক্তিশালী একজন মেয়ে, কিন্তু একটা সময় এই ভীষণ শক্তিশালী মেয়েটাই কিন্তু আত্মহত্যা করতে চেয়েছে, রিহ্যাবে থেকেছে। সেই বিষয়টা নিয়ে যদি আজকে একটু কথা বলতে বলি। এত কথা যেটা এত অল্প সময় বলে শেষ করা যাবে না, তবে হ্যাঁ আমার তখন 19 বছর বয়স। আমার বাবা মা আমার বিয়ে দিয়ে দিয়েছিল আমাকে প্রোটেক্ট করতে গিয়ে, আমাকে অতিরিক্ত ভালোবেসে। সো তারা আমাকে বিয়ে দিয়ে দেয় এবং আমার ওই অ্যাবিউসিভ বিয়েটার শেষ হয় হচ্ছে একটা রিহ্যাব সেন্টারে গিয়ে। সো একজন সাইকিয়াট্রিস্টের আন্ডারে আমাকে ভর্তি করা হয় এবং তারপরে আমার ট্রিটমেন্ট হয়। তারপরে তো আমি লাক্সে যাই, তারপরে আমার লাইফটা পুরো বদলে যায়। সো আমি লাক্স চ্যানেলের সুপারস্টারের কাছে অনেক গ্রেটফুল অলওয়েজ। আমি সবসময় এটা মনে রাখি এবং আমি সবসময় এটা বলি যে লাক্স চ্যানেলের সুপারস্টার সেই প্ল্যাটফর্ম যেটা আমাকে আসলে নতুন করে জন্ম দিয়েছে মানুষ হিসেবে। এই যে তারপরে একটা ব্যাপার মাথায় চলেই আসে, আমি না চাইছিলাম না যে আজকে কোনো অপ্রিয় প্রশ্ন করি, বাট যেহেতু স্টার নাইটে আড্ডা দিতে বসেছি, অনেক প্রশ্নই তো কথা প্রসঙ্গে চলে আসে, যেহেতু এই ট্রমাটিক একটা বিয়ের গল্প চলে এলো। মানে এইরকম একজন স্ট্রং পার্সোনালিটির একটি মেয়ে, ভাবা যায় না যে তিনিও ম্যারিটাল রেপের শিকার হয়েছেন, মানে কতটা ভয়াবহ। আসলে স্ট্রং পার্সোনালিটি তো উইথ টাইম ডেভেলপ করেছে। তখন আমি এত বাচ্চা একটা মেয়ে ছিলাম, আমার জীবনের প্রথম এক্সপেরিয়েন্স, আমার কোনো একটা ছেলের সাথে আমি প্রথম আসলে এই ধরনের কোনো ইন্টিমেট রিলেশনশিপে গেছি এবং সেইটা এত ট্রমাটিক ছিল। সো ওইটা তো আসলে ভয়াবহ ছিল, খুবই কুৎসিত ছিল এবং সেইটা আসলে আমি মেনে নিতে পারছিলাম না বলেই আলটিমেটলি গিয়ে আমি সুইসাইডাল হয়েছি এবং আমার কাছে মনে হয়েছে যে আমার আর মুক্তির কোনো উপায় নাই। বাট এখন সময় বদলেছে, এখন মানুষ বলতে শিখেছে। কারণ তখন আমার মাথায় এটাও কাজ করতো যে আমি আমার বাবা মাকে আসলে ছোট করতে চাই না, আমি আমার বাবা মাকে সমাজের কাছে ছোট করতে চাই না। সো আমি যে ডিভোর্স দিয়ে দেওয়ার কথা বলবো আমি সেটাও বলতে চাই নাই, কিন্তু আমি কিন্তু ভেবেছি যে আমি মরে যাব। এবং আমি যেহেতু মেডিকেল স্টুডেন্ট ছিলাম, আমি কি ভয়ঙ্করভাবে চিন্তা করেছি যে আমার অ্যাকিউট রেনাল ফেলিয়ার হবে। আমি ওভারডোজে অন্য মেডিসিন খেতাম যাতে হচ্ছে আমার রেনাল ফেলিয়ার হয়, কিডনি ফেলিয়ার হয়ে আমি মারা যাই। মানে আমি ভেবেছি যে আমি যে সুইসাইড করব সেটাও আমার বাবা মার জন্য তো খুব লজ্জার হবে যে ও সুইসাইড করেছে। কিন্তু মানে আমার কাছে মনে হয় যে বাবা মার ওই জায়গাটা খুবই মানে ওই সিকিউরিটির জায়গাটা ছেলে মেয়েকে দেওয়াটা খুব জরুরি, যেখানে একটা ছেলে মেয়ে ভাববে যে আমি পৃথিবীতে যে যাই বলুক না কেন, যাই হয়ে যাক না কেন, আমি শেষ পর্যন্ত আমার বাবা মার কাছে ফেরত যেতে পারবো। তো ওই জায়গাটা আমি ততদিন আসলে ফিল করতে পারি নাই। বিকজ আমি যখন আমার মাকে বলতাম যে আমি আসলে এখানে সাফোকেটেড, আমি আসলে এটা আমি পছন্দ করছি না, আমার ভালো লাগছে না, আমার বাবা মা ভাবতো যে, স্পেশালি আমার মা ভাবতো যে এটা আসলে উইথ টাইম ঠিক হয়ে যাবে। সো এইটা সেও হয়তো তার সোশ্যাল যে আসলে আমাদের দেশের প্রেক্ষাপটে গতানুগতিক মায়েরা ভেবে থাকেন। হ্যাঁ, হয়তো কিছু কিছু বিষয় হয়তো আমাকে একটু
টাচ করতে হচ্ছে। হ্যাঁ, আমি একদম। প্রমিস করছি, যেহেতু আপনি আমার অসম্ভব পছন্দের, আমরা অনেক মজার গল্পেও যাব, হ্যাঁ। কিন্তু আরো খানিকটা সময় একটু এই গল্পগুলো করতে চাই, কারণ এই শো এর মধ্যে আসলে দর্শক পুরো আজমেরি হক বাঁধনকে খুব অল্প কথায় স্বল্প পরিসরে জানবে। আমি কিন্তু বাসার মানুষদের কাছ থেকে আপনার সম্পর্কে অনেক অভিযোগ পেয়েছি, বিশেষ করে আপনার রাজকন্যা সায়রা। সে বলেছে যে আপনি যখন যে চরিত্র করেন এবং দীর্ঘ সময় ধরে চরিত্রের মধ্যে আপনি ডুবে থাকেন, বাসাতে যখন থাকেন এই চরিত্রই প্লে করতে থাকেন, ওই চরিত্রের মতো কস্টিউম, অ্যাটিটিউড সবকিছু। একদম তাই। এবং আমার মেয়ে আসলে সত্যিকার অর্থে সবচেয়ে বেশি সাফার করে আমার ক্যারেক্টারগুলোর জন্য, এবং ও আমাকে বলেছে এরপরে তুমি একটা কমেডি মানে সিনেমা করবা অথবা একটা প্রেমের সিনেমা করবা, যেটাতে মানে তোমার রোমান্টিক কিছু একটা, যেটাতে তুমি একটু ভালো মনে থাকবা, তুমি যখন যে ক্যারেক্টার করো তখন সেটার মতো কথা বলো, সেটার মতো হাঁটো, সেটার মতো খাও, মানে আমি সব কিছু ওইটার মতো করতে থাকি। সো এবং স্পেশালি রেহানার সময় তো ও জাস্ট পাগল হয়ে যাচ্ছিল যে মা তুমি কবে কস্টিউম ছাড়বা। আমি রেহানা শুরু হওয়ার 6 মাস আগে থেকে ওই কস্টিউম পরা শুরু করেছি, এবং রেহানা শেষ হওয়ার প্রায় 3 মাস পর পর্যন্ত আমি ওই কস্টিউম পরে সব জায়গায় যেতাম। সো আমার মানে আমি জাস্ট পাগল হয়ে যাই আর কি, যখন যে ক্যারেক্টার করি তখন সেরকম করতে থাকি। সো এটা সবচেয়ে বেশি সাফার করে আমার মেয়ে, সত্যি। আমি শুধু ভাবছি যে এক একটা চরিত্র করার পর আপনি তাহলে ওই চরিত্রের মধ্যে কিভাবে ডুব দিতেন। আমার চোখের সামনে সব ভিজুয়ালাইজ হচ্ছে। খুবই খুবই ডুব দিয়ে থাকে। এবং আমার মনে আছে যখন আমি মুস্কান জুবেরি করছি, আমার একটা কাজিন, আমি একটা জায়গা থেকে আসছি, তো ও আমার বাসায় বেড়াতে আসছে, তো আমার মেয়েকে আমি বলছি তুমি নিচে চলে যাও, আমার মার বাসা নিচেই, তো আমি বলছি ও আর আমি একা থাকবো। তো আমার বাসায় একটু লাইটটা ডিম করা, তো আমি যখন হেঁটে হেঁটে যাচ্ছি, ও বলতেছে বাঁধন আপু বিশ্বাস কর, পরের দিন সকালবেলা বলে কি আমার পুরা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল তোমাকে দেখে, তুমি এইভাবে হাঁটতেছিলা কেন? আমি বলছি কিভাবে হাঁটতেছিলাম, মানে আমি তখন মুস্কানের মধ্যে ছিলাম, তো আমি মুস্কান যেভাবে হাঁটে, যেভাবে কথা বলে, আমি ওভাবে ওর সাথে কথা বলছিলাম, এবং ও ভয়ে আমাকে বলেও নাই যে ও ভয় পাচ্ছে, যে এত ভয় পেয়েছে। খুব স্বাভাবিক, আমি নিজে এখন মানে ভাবছি সেটা। তবে আমি অ্যাজ এন অডিয়েন্স বলি, মুস্কান জাবেরি আমার অসম্ভব পছন্দের চরিত্র, মানে সবগুলো ক্যারেক্টার তো একটু ভিন্ন ভিন্ন, এক একটা অক্টোপাস একরকম, সুলতানা আরেক রকম, বা রেহানা আরেক রকম, কিন্তু ওই ক্যারেক্টারের মাঝে না এক একটা জামদানি পরে যখন আপনি সামনে আসতেন একটা অরা কাজ করতো, একদম অন্যরকম একটা ব্যাপার ছিল। আচ্ছা, এখন যদি আরো কিছু সারপ্রাইজ দেখাই তাহলে কেমন হয়? খুব ভালো, দেখি। ও দেখার জন্য আমি তো দেখতে চাই, কারণ আমার বাসায় এই শুটটা হয়েছে ঠিকই, কিন্তু কেউ আমার সামনে কথা বলে নাই। আচ্ছা, সো যেটা হয়েছে, এমনটা কেন ভাবছেন যে বাসাতেই সব রকম ইনফরমেশন আমরা বাসা থেকেই নিয়েছি, আমরা অন্য কোথাও যেতে পারি না? অন্য জায়গায়ও গিয়েছো, দেখি কোথায়। স্টার নাইটের টিমের নেটওয়ার্ক কিন্তু অনেক বড়। আচ্ছা, দেখা যাক, চলো এবারে অন্যরকম একটা চমক দিতে চাই আমি আপনাকে। ঠিক আছে, ওকে, লেটস হ্যাভ এ লুক। বাঁধন আমার খুব ভালো বন্ধু। আসলে শুধু বন্ধু দিয়ে কথাটা শেষ করা যায় না, বন্ধুর চেয়েও আমার অনেক মানে আরও বেশি কাছের, মানে আমার জীবনের অনেক কঠিন সময়ে ও আমার সাথে ছিল, এবং ওরও বেশ কঠিন সময়ে আমি ওর সাথে ছিলাম। আমরা দুজনের সাথে সব কিছুই শেয়ার করি। আমরা কলেজ লাইফ থেকে একসাথে আছি। আমরা শহীদ আনোয়ার কলেজে পড়তাম। 2001 সালে আমার সাথে ওর প্রথম পরিচয় হয় শহীদ আনোয়ার কলেজে। আমি একজন উদ্যোক্তা। আমার এই উদ্যোক্তা হওয়ার পেছনের গল্পটাও আসলে বাঁধন, মানে ওর অনুপ্রেরণাতেই আমি আজকে মানে মোটামুটি এখন অনেকেই আমাকে চিনে সিলভিয়া খান হিসেবে, রঙিন পিরানের উদ্যোক্তা। ওর মেয়ে আমার মেয়ে দুজনে আবার কাছাকাছি বয়স হওয়াতে আমাদের দেখা যায় হ্যাং আউটগুলোতে আমরা খুব মানে পারিবারিকভাবেই আমরা আসলে একসাথে। আর আমি এখন আপনাদেরকে একটা খুব মজার কিছু গল্প করবো বাঁধন সম্পর্কে। আমি সেটাই শুনতে চাই। আমরা ফ্রেন্ড সার্কেলে আমরা কেউ কখনো প্রেম করতে পারতাম না কলেজে থাকতে বাঁধনের জন্য, কারণ তার মধ্যে একটা মুরব্বি ভাব, সবসময় তার মধ্যে একটা মুরব্বি ভাব। এবং আমাদের আম্মুরাও ছাড়তো যে না বাঁধন আছে, যাও তুমি, সমস্যা নাই। কিন্তু কারণ ও হচ্ছে কখনোই আমাদেরকে কোনো খারাপ পথে যেতে দিবে না। আমাদের কোনো বন্ধু যদি প্রেম করতো, ওর মানে বাঁধন আসতেছে বলা যাবে না কিছু, এরকম একটা ব্যাপার সবার মধ্যে। আর একটা আপনাদেরকে খুব মজার একটা গল্প করি, সেটা হচ্ছে আমাদের শহীদ আনোয়ারে পড়তাম, সেখানে কিন্তু খুব স্ট্রিক্ট। আপনারা অনেকেই জানেন যে শহীদ আনোয়ার আর্মিদের স্কুল। সকালে আমাদের একটা প্যারেড হতো, তো এইটা ফাঁকি দেওয়ার জন্য আমি বাঁধন আমাদের আরেকটা বান্ধবী ছিল সিলভিয়া, আমরা যে চিলেকোঠায় লুকিয়ে থাকতাম। তো এটা আসলে ওর পার্সোনালিটির সাথে যায় না, এই জন্যই গল্পটা করা। আমরা 11-এ পড়তাম, তখন 12-এর ব্যাচ লাগিয়ে আমরা ঘুরতাম যাতে করে আমাদের প্যারেড করতে না হয়। তো এই মজার স্মৃতিগুলো আমার মানে এখনো খুব মনে হলে খুব ইমোশনাল হয়ে যায়। বাঁধন পড়াশোনায় অনেক মেধাবী একজন ছাত্রী, সে প্রচুর পরিশ্রম করেছে এবং আমাদের মেডিকেল
পরীক্ষায় যে প্রফেশনাল এক্সাম সেগুলোতে সে অনার্স মার্কস পেয়ে মানে সর্বোচ্চ নাম্বার যেটা সেটা পেয়ে সে পরীক্ষাগুলোতে পাশ করেছে। সো যদি আমি ছাত্র হিসাবে বা ছাত্রী হিসেবে তাকে আমি মূল্যায়ন করি সেখানে তার প্রাপ্তি 100-তে 100। দ্বিতীয়ত আমি যেটা বলতে চাই যে বাঁধন মানুষ হিসেবে আসলে একজন ফাইটার। আমি এখনকার যারা ছাত্রছাত্রীদেরকে পড়াই বা আমি অনেকদিন ধরে একটা শিক্ষকতার পেশায় আছি বাংলাদেশ ডেন্টাল কলেজে, সো তাদেরকে আমি বাঁধনের উদাহরণ দিই। তার ব্যক্তিগত জীবনের কিছু প্রতিকূলতাকে সে পাশ কাটিয়ে সে লাক্স চ্যানেল আই থেকে ফেরত এসে আবার মেডিকেল পড়াশোনা করে সে ডাক্তার হয়েছে। সো এটা আসলে একটা মানুষের জন্য বিশাল অ্যাসেট, সব প্রতিকূলতাকে অতিক্রম করে এই পর্যায়ে আসা। আর তৃতীয়ত যেটা আমি বাঁধনকে বলতে চাই, তুমি অভিনয়ে যেমন মুন্সিয়ানার পরিচয় দেখিয়েছো, রোগীরা তোমার কাছে চিকিৎসা সেবা পেতে চায়। সো আমি চাই তুমি এই পেশাটার দিকে নজর দাও, অভিনয়ের পাশাপাশি চিকিৎসা সেবায় ব্যস্ত হও এবং নিজেকে যেমন অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছো, সুচিকিৎসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করো। ভালো থাকো, শুভেচ্ছা। Oh my God! দারুণ দারুণ দারুণ। প্রিয় শিক্ষক এবং প্রিয় বন্ধুর উদ্দেশ্যে কি বলবেন? খুব ভালো লাগলো, মানে আমি খুবই ইমোশনাল হয়ে যাচ্ছিলাম। আমি দেখছিলাম আপনি একবার কাঁদছেন একবার হাসছেন। হ্যাঁ, কারণ আমার ফ্রেন্ড আমার এত এত মানে সিক্রেট বলে দিয়েছে ছোটবেলার। তখন অনেক ছোট ছিলাম, অনেক কিছু করেছি, এখনো অনেক কিছু করি। মানে আমরা তো আসলে কেউই ফেরেশতা না, আমাদের সবারই ভুল আছে, ত্রুটি আছে, আবার ভালো দিক আছে। বন্ধু কিন্তু প্রেমের কথাও বলেছে যে হ্যাঁ, কাউকে প্রেম করতে দিতাম না। ও মাই গড, মানে আমি এত পচা ছিলাম, মানে আমি নিজে তো করতামই না প্রেম, কাউকে প্রেমও করতে দিতাম না, আমার কাজিনদের না, আমার ফ্রেন্ডদের না, এবং সমস্ত মারা মানে হয় না যে কার সাথে যাচ্ছ, বাঁধন যাচ্ছে তাহলে যেতে দিবে, বিকজ জানে যে আর কেউ দেখুক না দেখুক এই মেয়ে আমার মেয়েকে দেখে রাখবে, ঠিক আছে? মানে আপনি হচ্ছেন একটা ফাদার ফিগার বা মাদার ফিগার একদম পুরা। আর টিচারের ক্ষেত্রে যেটা বলবো যে আমার টিচাররা আমাকে আসলে সবসময় অনেক বেশি ভালোবাসা দিয়েছে। আমি আজকে বাঁধন যেই জায়গায় এসেছি তার পেছনে অনেক বড় একটা ভূমিকা আছে আমার টিচারদের, আমার শিক্ষক যারা ছিলেন সব সময়, কারণ তাদের ধারণা যে আমি যদি এই কাজটাও করি তাহলে আমি খুবই মানে নিষ্ঠার সাথে কাজটা করবো। বলেছেন সুচিকিৎসক। হ্যাঁ, ইনশাআল্লাহ। সো স্যার আমার জন্য মানে এত সুন্দর করে বলেছেন। প্রথমে স্যারের কাছে অনেক কৃতজ্ঞতা, অনেক অনেক শ্রদ্ধা স্যারের জন্য। এই কথাগুলোর পর আর কোনো কথাই হবে না, শুধুমাত্র চা হবে। আর এক কাপ চলবে? শিওর। দর্শক, ফিরে আসছি একটু পর, আমাদের সাথে থাকুন। চায়ে চুমুক দিলে মনটা একদম ফ্রেশ হয়ে যায়। আর এত কথার ফাঁকে এক চুমুক চা। বাই দ্য ওয়ে, গল্পে যাব তার আগে দর্শকদেরকে ওয়েলকাম করে আসছি। দর্শক, আর একবার ওয়েলকাম করছি স্টার নাইটে। আমাদের সঙ্গে রয়েছেন বোল্ড অ্যান্ড ব্রেভ আজমেরী হক বাঁধন। গল্প কিন্তু এখনো শেষ হয়নি, সবেমাত্র শুরু। 11 বছর ধরে সিঙ্গেল রয়েছেন। সিঙ্গেল থাকার সুবিধাগুলো কি কি? সুবিধাই সুবিধা, অসুবিধা শুধু একটাই যে অনেক লোনলি লাগে, এটা একটা অসুবিধা। কিন্তু এত সুবিধা যে আমি জানি না যে আমার এই সিঙ্গেল লাইফে আমি কাউকে আসলে এন্ট্রি দেওয়ার পর তার সিচুয়েশনটা কি হবে, সে কিভাবে কোপ করবে আমার লাইফে। মানে এটা কিন্তু খুবই একটা ডিফিকাল্ট জব হবে তার জন্য, বিকজ মানে হয় না যে একা থাকার একটা আলাদা মজা আছে, আলাদা একটা মানে নিজের জগৎ আছে, জগৎ তৈরি হয়েছে। তো সেই জগতে আরেকটা মানুষ এসে কিভাবে কোপ করবে সেটা আমি জানি না, আসলে সেটা তার উপর নির্ভর করবে। বাট আমি আর আমার মেয়ে, আমাদের লাইফটা খুবই ইন্টারেস্টিং। বাট আপনি আসলে নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে গেছেন যে আপনার জন্য বিয়ের পাত্র খুঁজে বের করা সেটা খুবই চ্যালেঞ্জিং। কেউ খুঁজে বের হচ্ছেও না নিজে নিজে। আমি ঘোষণা দিলাম যে আমি বিয়ে করতে চাই, কিসের কি, কোনো একটা পাত্র পেলাম না। তাহলে আজকে স্টার নাইটের মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে ফেলুন বা যারা দেখছে যে আপনার হাজবেন্ড কেমন হবে। আমি গত 1 বছর যাবত বলে যাচ্ছি, কিন্তু কিছুতেই কোনো পাত্র পাওয়া যাচ্ছে না। ছেলের মারা তাও রাজি হলো, ছেলেরা রাজি হচ্ছে না। অনেক ক্ষেত্রে ছেলের মা রাজি হয়ে যাচ্ছে, তারা পছন্দ করে ফেলছে, কিন্তু ছেলে রাজি হচ্ছে না, এরকমও হচ্ছে। কিন্তু দুঃখজনক, ভেরি স্যাড, খুবই ভয় ভয়। আচ্ছা, এমন কথা শোনা যায়, আমি জানি না, আমি জানি যে আপনাকে নিশ্চিন্তে বা নির্ভয়ে যে কোনো প্রশ্ন করা যায়। হ্যাঁ হ্যাঁ, আপনি নিশ্চয়ই আমাকে মারবেন না বা বকা দিবেন না। না না, আমি একদম না। এমনটা শুনেছি যে পরিচালক সাদ ভাইয়ের সঙ্গে আপনার প্রেম ছিল, কিংবা প্রোডিউসার যিনি ছিলেন
বাবু বাবু ভাই। আরে বেচারা বাবু শুধু শুধু এটার এহসানুল মধ্যে হক বাবু, পড়েছে। হ্যাঁ। না না এরকম কিছু ছিল না, বাবুর সাথে তো একদমই না। সো আর ইউ ইন লাভ উইথ সামওয়ান? ছিলাম, হ্যাঁ ডেফিনেটলি, কিন্তু বাবু না সেটা ডেফিনেটলি। ওকে, বেচারা বাবুটা ও হয়েছে কি, ও যেটা হচ্ছে যে আমার যেহেতু আমাদের টিম থেকে কেউ কোথাও যেত না, তো আমি একমাত্র যেতাম, তো আমি কি করতাম ওকে নিয়ে নিতাম, যেহেতু ও সব জায়গায় যেত আমার সাথে, যেহেতু অনেকে এটা মনে করতো, অনেক রকম কিছু মনে করতো। ওপার বাংলার খুবই গুণী নির্মাতা সৃজিত মুখার্জি, তার সঙ্গে ডিফারেন্সেসের কথাও কিন্তু আমরা জানি, এবং সে খুবই প্রেমিক পুরুষ। এই গল্পও কিন্তু ইন্ডাস্ট্রিতে রয়েছে। সৃজিত মুখার্জি কখনো আপনাকে প্রেমের প্রস্তাব দিয়েছেন? না না, আমি তো প্রেমিক না, ও প্রেমিক পুরুষ হতে পারে, কিন্তু প্রেমটা তো আমারও থাকতে হবে। আমি প্রেমিক প্রস্তাব দেয়া বা প্রপোজ করা, না না ওইরকম না, আমি জানি না আমাকে কেন কেউ প্রেমের প্রপোজালও দেয় না, আমার কিছুই, মানে জীবনটা কিন্তু খুবই খারাপ আমার। আমি এখন এটা খেয়াল করলাম যে সৃজিত যেহেতু সবার সাথে প্রেম করে বেড়ায়, আমার সাথেও কিন্তু একটা প্রেম ভাব করতে পারতো, কিন্তু আমার সাথে যুদ্ধ, মানে এমন সিচুয়েশন হচ্ছে। আমার মনে আছে সিকিমে যখন আমরা শ্যুট করতেছি, একদম পুরো 0 পয়েন্টে আমরা শ্যুট করতেছি, ওখানে সবার মানে একদম পুরো ব্রিদিং প্রবলেম হচ্ছে, ঠিক আছে, মানে নিঃশ্বাস নিতে পারছে না, ওইখানে অক্সিজেন কম বলে, হ্যাঁ সবার জন্য অক্সিজেন সিলিন্ডার নিয়ে আসা হচ্ছে, কি বরফের মধ্যে, হ্যাঁ তো এরকম করবে। তার মধ্যে আমি হচ্ছে প্রোডাকশন টিমের সাথে চিৎকার করতেছি, এন্ড সৃজিত হচ্ছে বরফের মধ্যে দৌড়ায় আসতেছে আমাকে শান্ত করার জন্য, এন্ড ও এসে আমাকে বলতেছে যে তুমি মারা গেলে তোমার বাচ্চার কি হবে? আমি বলছি হ্যাঁ বাচ্চা হবে এখন, আমার সাথে এটা হয়েছে, আমি এখন চলে যাব বাংলাদেশে। হ্যাঁ আমি হচ্ছে ওই মানুষটা, তো আমার মনে হয় এই জন্য আমার সাথে প্রেম ভাবটা মানুষের একটু কম হয়। অভিনেতা রাহুল বোস তো আমাদের অনেকের ক্রাশ, আবার অভিনেত্রী টাবু, তাকে ছেলেরা অনেক বেশি ভালোবাসেন, ছেলেদের ক্রাশ তিনি। দুজনের সঙ্গে আপনি ঘনিষ্ঠ দৃশ্য অভিনয় করেছেন, প্রস্তুতি কেমন ছিল? একই সাথে কোনো জড়তা কাজ করেছিল কিনা? একদমই কাজ করে নাই, স্পেশালি টাবুর সাথে তো একেবারেই না, বিকজ আমাকে আমার ক্যারেক্টারটা ছিল যে আমার ওর প্রেমে থাকতে হবে, সো আমি এমনি ওর প্রেমে ছিলাম, আমি কোনো অভিনয় করি নাই আসলে ওইখানে। আমাকে জাস্ট মানে বিশাল ভারদ্বাজ শেষ পর্যন্ত বলছে যে তোমাকে কি ওর সাথে বিয়ে দিয়ে দিব, মানে তুমি একটা মেয়ে এইরকম ভাবে তুমি ওর প্রেমে পড়ে হাবুডুবু খেয়ে, মানে আমি সেটের মধ্যেও না আমি অবাক হয়ে ওর দিকে তাকায় থাকতাম, ও কথা বলতো, মানে আমি প্রেম নিয়েই ওর দিকে তাকায় থাকতাম, মানে আমার এত ভালো লাগতো। বিকজ একে তো হয় না যে একটা তার প্রতি আমার একটা ভালো লাগা সবসময় কাজ করেছে, মানে তাকে অ্যাক্টর হিসেবে ভালো লাগে, তার পার্সোনালিটি ভালো লাগতো, বাট যখন আমি তাকে পার্সোনালি চিনলাম তখন আমি আসলে তার পার্সোনালিটির প্রেমে পড়ে গেছি, যে এত ভালো মানুষ হয়, এত ভালো অ্যাক্টর হয়, এত বড় মাপের একজন মানুষ এরকম হতে পারে। সো ওইটা কখনোই ওই রকম ভয় কাজ করে না। আর যেহেতু আমার ডিরেক্টর ভীষণ ভালো একজন মানুষ, সে ওইভাবেই আমাদেরকে মানে স্বাচ্ছন্দ্যের সাথেই সিনটা করতে দিয়েছে, সো আমাদের কোনো প্রবলেম হয় নাই। আর রাহুল বোসের সাথে, রাহুল বোস তো একদম একটা সুইট হার্ট, মানে ও এত লক্ষ্মী একটা মানে কো অ্যাক্টর, মানে আমার সৃজিতের সাথে কলকাতায় মানে শুটিং এর অভিজ্ঞতা প্রচন্ড খারাপ, মানে ওই ইউনিটের সাথে আমার অভিজ্ঞতা খুবই খারাপ, কিন্তু ওই ইউনিটে যদি কেউ একমাত্র মানুষ থাকে যে আমাকে সাপোর্ট করেছে, সেটা হচ্ছে সিনেমাটোগ্রাফার অ্যান্ড হেয়ারের মেয়েটা অ্যান্ড রাহুল বোস। সো এরা আমাকে আসলে অনেক সাপোর্ট দিয়েছে, সো এই সাপোর্টটা তো আমি সারা জীবন মনে রাখবো, বিকজ ওই সময়টা তার আমার জীবনে আর কখনো আসবে না। একেবারেই। আমরা তো বিভিন্ন সময় নিয়ে কথা বলছি, সময়টাকে এবার আমি একটু 2007-08 নিয়ে যেতে চাই। ওকে, দেশের বাইরে শো করতে গিয়েছিলেন যখন মেগাস্টার শাকিব খানের সাথে আপনার ঝগড়া হয়েছিল, সেই কথা মনে পড়লে কি এখন হাসি পায়? হাসি পায় না, মানে মনে হয় যে আসলে কত কিছু করে আজকে বাঁধন হয়েছি, এরকম তো না, মানে জার্নিটা খুবই অন্যরকম ছিল, হ্যাঁ খুবই হাস্যকর। এখন যদি মেগাস্টার শাকিব খান আপনাকে প্রস্তাব দেন তার নায়িকা হবার, খুবই নরম কোমল, মানে টিপিক্যাল যে চরিত্র নায়িকাদের, তাহলে কি করবেন অভিনয়? মানে আমি সোসাইটিতে ইম্প্যাক্টফুল কিছু ক্যারেক্টার করতে চাই, সো সেই রকম যদি কোনো ক্যারেক্টার আসে সামনে, ডেফিনেটলি আমি করব, কেন করব না। আমি এমনটা শুনেছি যে লেখক হুমায়ুন আজাদ আপনার আত্মীয়, ইজ ইট ট্রু? হ্যাঁ, আমার মামা হন উনি। তার সঙ্গে কোনো স্মৃতি যেটা আজকে হয়তো শেয়ার করা যায়? তার সাথে আমি তখন অনেক ছোট, উনি যখন মানে মারা গেছেন, বা ওনাকে যখন আমরা দেখেছি, আমাদের কাছে উনি একটা মানে খুবই ফ্যান্টাসি একটা ক্যারেক্টার ছিল, বিকজ উনি যখন আসতেন তখন সবাই ফিসফাস কথা বলতো, সো এরকম একটা ব্যাপার ছিল, এবং আমরা জানতাম যে উনি অনেক বড় একজন মানুষ, ওনাকে সবাই চিনে বাংলাদেশের। হ্যাঁ, এবং আরেকটা জিনিস বলতো, যেটা এখন বলতে পারবো না, বাট আরেকটা জিনিস বলতো যেটা খুবই মানে পরবর্তীতে আমি ফিল করেছি, যে
কত ভুল ছিল আসলে তাদের প্রেডিকশন ওনাকে নিয়ে। সো উনি আমার কাছে পরবর্তীতে উনি আমার খুবই পছন্দের একজন মানুষ। মানে যখন উনি ছিলেন, এখন নাই উনি পৃথিবীতে, কিন্তু উনি আমার খুব পছন্দের একজন মানুষ। আপনার অ্যাঞ্জেল মিশেল আমানি সায়রা 2011 সালের 6 অক্টোবর আপনি প্রথম মাতৃত্বের স্বাদ গ্রহণ করেছিলেন এবং মেয়ের গার্ডিয়ানশিপও আপনি পেয়েছেন। এবং আপনি কিন্তু কথায় কথায় গল্পে আমাকে বলছিলেন যে সায়রা সবসময় টেনশনে থাকে প্রতিদিন সকালে উঠে যে আপনি কোন স্ট্যাটাস দিয়ে বসেন ফেসবুকে। একদম। বাট নিজের তো একটা স্বপ্ন আছে যে আমার মেয়েকে আমি এমন অবস্থানে দেখতে চাই। সেই স্বপ্নটা কি মেয়েকে ঘিরে? আমি চাই যে ও একজন ভালো মানুষ হিসেবে বেড়ে উঠবে এবং জীবনে যা করতে চায় সেটা করতে পারবে, আর খুবই স্বাবলম্বী একজন মানুষ হবে এবং একজন ভালো মনের মানুষ হবে, সহানুভূতিশীল হবে। সো এরকম একটা মানুষ হিসেবে দেখতে চাই আমার মেয়েকে। দারুণ, সকল স্বপ্ন পূর্ণতা পাক মেয়েকে ঘিরে। এই মুহূর্তে যদি আমি আরো বড়সড় কোনো সারপ্রাইজ আপনার সামনে হাজির করি তাহলে কেমন হবে? দেখি কি দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছে। একদম। দেখালে আমাকে কি দেবেন? কি চাও তুমি? যা চাই তাই পাওয়া যাবে? একদম। আচ্ছা, তাহলে আমি একটু ভাবি যে কি চাওয়া যায়। ঠিক আছে, তার আগে বরং সারপ্রাইজটা দেখে নেই। As a mother, আমার মা হচ্ছে খুবই ভালো, but that does not explain everything, মানে how good of a mother she is. মা হচ্ছে is almost like a friend to me, আর হচ্ছে I can tell her মাকে আমি হচ্ছে সব কিছু বলতে পারি। আমরা দুজন হচ্ছে sometimes হচ্ছে একসাথে বাইরে যাই, and তখন I beg মা to drive, because যখন মা ড্রাইভ করে তখন আমি মার পাশে বসি, তখন it's like গান ছাড়ি and like it's fun। আর হচ্ছে ওটা আমাদের একটা, মানে আমাদের দুজনের একটা ফেভারিট অ্যাক্টিভিটি যেটা আমরা একসাথে করি। আমার ফ্রেন্ডসরা হচ্ছে মাকে অনেক লাইক করে, and most of my friends like look up to her and they think that she's cool. মা হচ্ছে আমাকে নিয়ে বেশি প্রাউড, লাইক একটু ছোট একটা কিছু করলে হচ্ছে মা লাইক অ্যাক্ট করে আমি চাঁদে চলে গেছি, লাইক very proud. So it's very awkward because most of the time she's gonna start like clapping and chillabe সবার সামনে, and like it's quite awkward, but yeah, মানে it's good to know that মা হচ্ছে সবসময় আমাকে নিয়ে like proud থাকে। ছোটবেলা থেকে যদি দেখতে যাই তাহলে ও খুব পড়াশোনায় খুব ভালো ছিল, শান্ত প্রকৃতির ছিল, একটু রাগ ছিল তখন, এরকম একটু না অনেক ছোট সময় আর কি থাকে একটা মানুষের। অনেক পড়ালেখায় ভালো ছিল, খুবই মানে ঘরের বাইরে যাইতো না, খুবই ভালো মেয়ে, কিন্তু একটু আর কি একটু নামু ভয় ভয় বলছে, ধৈর্যটা একটু কম। এখন ধৈর্য ক্ষমতা অনেক ওর বেড়েও গেছে। আরে বাহ, এটা কিন্তু জুলাই আন্দোলনের সময় যে অংশগ্রহণ করছে এটা আসলে আমরা বিশেষ করে আমি তো চাই নাই, তারপরেও মানে আমার অনেক কান্নাকাটি এটা উপেক্ষা করে ও চলে গেছে, বলছে আম্মু আমি যদি মারা যাই আমার মেয়েকে তোমরা দেখো। আমার উপদেশ একটাই যে সব দিক থেকে সে নিজেকে গুছায়া ভালো মতো চলবে, আগায় যাবে, এটাই আমার উপদেশ। বাদন চাইল্ডহুড থেকেই মেরিটোরিয়াস হিসাবে আমার কাছে পরিচিত ছিল। সে যখন স্কুলে কোনোদিনও সে স্কুলে অফ দেয় নাই এবং রেগুলার সে এই স্কুলে অ্যাটেন্ড করার জন্য পুরস্কারও পেয়েছে, সবচেয়ে বেশি দিন অ্যাটেন্ড করেছে মণিপুর স্কুল থেকে। তারপরে বিভিন্ন জায়গায় যখন আমরা গেছি, বিভিন্ন মফস্বলে আমি যখন চাকরির সুবাদে গেছি বিভিন্ন ডিস্ট্রিক্টে, তখন সেখানেও সে লেখাপড়ার দিকে খুব ভালো ছিল। যখন মেডিকেলে ভর্তি হয় তখনও সে ভালো রেজাল্ট করেছে এবং রেজাল্ট করে সে বের হয়েছে, কিন্তু আলটিমেটলি সে মেডিকেল পড়েও মেডিকেল প্র্যাকটিস করেনি। লাক্সানেলাই 2006 বোধহয় আরম্ভ হলো, তখন সে হঠাৎ করেই আমাদেরকে না জানিয়ে এই ফিল্ম জগতে চলে আসলো। পরবর্তী সময়ে দেখলাম যে সে সিলেক্ট হয়ে গেল 5 জনের ভিতরে। যখন সেটা হলো তখনই আমরা আবার একটু সাপোর্ট দিলাম যে না, এবার একটু সাপোর্ট দেওয়া দরকার। এর আগে পর্যন্ত আমরা খুব একটা আশাবাদী ছিলাম না, কারণ ও তো এই ধরনের কাজ এর আগে করেনি। তবে বাঁধনের কিছু বলবো যে কিছু সমস্যাও আছে বা তার কিছু খারাপ দিকও আছে। সেটা হলো সে মানে আসলে হঠাৎ করে সেটাকে রেগে যায় এবং রাগলে আবার একটু
মানে সেন্সিটিভভাবে কাজ করে না, এইটা আছে। তবে বাঁধন এখন যে পর্যায়ে আছে এটার জন্য আমি খুব গর্বিত। আর আমি তো ওকে যেভাবে ভালোবাসি এটা হয়তো প্রকাশ করতে পারি না, তার কারণ হলো আমিও একটু রাগ আছে আমার, এই জন্য হয়তো ওই 2 রাগে সমস্যার আরও সৃষ্টি হয়, এই জন্য এইটা হইতে পারে হয়তো, আমার মনে হয় আর কি। আজকে স্টার নাইটের এখানে বসে বাবা কিন্তু অনেক না বলা কথা ব্যক্ত করেছেন, আপনার না বলা কথাগুলো বাবার উদ্দেশ্যে ব্যক্ত করুন। আসলে আমরা যেভাবে বড় হয়েছি আমরা বলতে পারি না এই বাবা মাকে কখনো যে আমরা ভালোবাসি। এই কথাটা যেমন আমি আমার মেয়েকে খুব শিখাই যে প্রত্যেকদিন একবার হলেও বলতে হবে যে আই লাভ ইউ মা, ধরতে হবে, টাচ করতে হবে। সো এইগুলো কিন্তু আমাদের সময় ছিল না, আমরা যে সময়টা বেড়ে উঠেছি। সো আব্বু আম্মুকে আসলে বলা হয় না যে কত ভালোবাসি, আব্বু আম্মুকে যে অনেক ভালোবাসি। আর সময়ের সাথে সেই ভালোবাসাটা আসলে আরও গাঢ় হচ্ছে, মানে আমার কাছে মনে হয় যে যত বয়স বাড়ছে তত বেশি ফিল করছি বাবা মাকে আরও বেশি। তো আব্বু আম্মুকে অনেক ভালোবাসি। স্টার নাইটের পক্ষ থেকে আপনার বাবা মা এবং জগতের সকল বাবা মার প্রতি অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা। আজকে তো অনেক না জানা কথা জানা হলো, কিন্তু আমার এখনো আরো অনেক কিছু অজানা রয়ে গেছে, আরো স্পেশালি র্যাপিড ফায়ার এবং হ্যাশট্যাগ সেগমেন্ট। আচ্ছা, হবে সব হবে, তবে একটা বিরতির পর। দর্শক কোথাও যাবেন না, সাথেই থাকুন, এখনো আরো অনেক স্পেশাল কিছু বাকি রয়েছে আপনাদের জন্য। এবং ফিরে এলাম আমরা আরও একবার স্টার নাইটে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অসম্ভব ভালোবাসার আজমেরি হক বাঁধন। এবারে সেই আকর্ষণীয় পার্ট এবং আমার খুবই ফেভারিট সেগমেন্ট, সেটা হচ্ছে র্যাপিড ফায়ার। আমি কিছু প্রশ্ন করব, আপনাকে খুব র্যাপিডলি উত্তর দিতে হবে এবং যেই উত্তরে থাকবে ফায়ার। প্রথম প্রশ্ন, শেষ কবে লোকাল বাসে চড়েছেন? জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময়। ওকে, শেষ কবে মিথ্যে বলেছেন? 2 দিন আগে। আজকে? না, আজকে বলি নাই। ওকে, কোন তারকার একসময় ভক্ত ছিলেন কিন্তু এখন এড়িয়ে চলেন? অনেক। যে অসুখগুলো এখনো বয়ে বেড়াচ্ছেন? ক্রনিক ডিপ্রেশন, বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার, এটা একদমই বয়ে বেড়াচ্ছি। যে সিরিজ বা সিনেমার প্রস্তাব পেয়েও করা হয়নি? এরকম সিনেমা বা কিছু নাই, কারণ সবসময় সবকিছু ঘুরে ফিরে আমার কাছে লাস্টে আসে। আমি কখনো ফার্স্ট চয়েস ছিলাম না যে আমাকে ছাড়া হবে না, এরকম বলতে পারবো না আমি। কিন্তু আমি এটা বলতে পারবো যে আমি যদি ওই কাজটা না করতাম তাহলে ওই কাজটা আর ওখানে যেত না। সো এটা বলার এবিলিটি আমার আছে, বাট এটা বলার এবিলিটি নাই যে ও আমাকে ছাড়া তো ওই কাজটা হতো না। খুবই স্মার্ট আনসার। ইয়েস, আই অ্যাম। উই নো দ্যাট। নিজের জীবন নিয়ে প্রায়ই যে ভয়টা পান? খারাপ মানুষ হয়ে যায় যদি কখনো। যদি জীবনের কোনো অধ্যায় বদলে ফেলা যেত? একটাও না। একটাও না? একটাও না। আই এম জাস্ট প্রাউড যা যা হয়েছে আমার সাথে। যদি সুপারউম্যান হতেন তাহলে কোন পাওয়ারটা নিতেন? আমি সুপারউম্যান হতে চাই না, আমি খুব সাধারণ মানুষ এবং আমি এইটাই প্রুভ করতে চাই সব সময় যে আমরা সবাই সাধারণ, আমাদের মধ্যে কোনো অসাধারণ ক্ষমতা নাই। সো এইটা আমি একদমই মানে এটা এস্টাবলিশ করতে চাই না। সো আমি এটার উত্তরই দিব না। আচ্ছা, ধরুন তাবুর মতো একজন মেল স্টারের সঙ্গে ভবিষ্যতে কোনো প্রজেক্টে স্মুথ সিকোয়েন্স করতে হবে, সহশিল্পী কে হতে পারে? একদমই চিন্তা করি নাই আসলে। আপনাকে নিয়ে বায়োপিক হলে আপনি ছাড়া আর কে অভিনয় করতে পারবেন? এইটা একটা ভালো প্রশ্ন, বিকজ আমার ইচ্ছা আছে করার। তো যদি কখনো আসলে বানাই ডেফিনেটলি আমার লাইফের উপরেই বানাবো, কিন্তু আমি জানি না যে কাকে নিব, চিন্তায় আছে, বাট এখনো ঠিক করতে পারি নাই। আচ্ছা, আপনার আত্মজীবনী হলে তার শিরোনাম কি হবে? জানি না, তবে কি জনরার হবে সেটা বলতে পারি। এটা একটা কমেডি হবে। কমেডি হবে? ওকে, যেখানে অনেক রাগ থাকবে নায়িকার। কখন নিজেকে নিয়ে অহংকার করেন? যখন বুঝি যে কেউ আমার ভালো মানুষ হওয়াটাকে প্রেইজ করছে, ওইটা নিয়ে আমার খুব অহংকার হয়। আপনাকে নিয়ে সবচেয়ে ভুল ধারণা কোনটি? আমি ভীষণ রাগী, এইটা আমাকে নিয়ে সবচেয়ে ভুল ধারণা। আমি আসলে ভীষণ রাগী, কিন্তু আমি আসলে অনেক রোম্যান্টিক, অনেক আদুরে, অনেক ভালো, কিন্তু এটা আমি কাউকে বুঝাতে পারি না সব সময়। মানে এটা দুঃখজনক, খুবই দুঃখজনক। যদি মুজিব সিনেমায় অডিশনের জন্য প্রস্তাব পেতেন, করতেন? আমি গিয়েছি তো অডিশন দিতে, 2 বার দিয়েছি, তাও আবার আমি রিজেক্ট হওয়ার পরে কিন্তু অনেক কান্না করেছিলাম। হ্যাঁ, বিকজ শ্যাম বেনেগালের সাথে কাজ করার একটা তো ইচ্ছা ছিলই খুব স্বাভাবিকভাবে, যে ওনার মতো একজন ডিরেক্টরের সাথে কাজ করতে পারবো।
তো আমাকে যখন রিজেক্ট করছে আমি তখন হাউমাউ করে কেঁদেছিলাম। হ্যাঁ, তো যখন ট্রেলারটা প্রথম বেরোলো তখন আমার একটা কাজিন আছে আমার খুব ক্লোজ, ওর নাম সামিয়া। তো আমাকে বলতেছে যে বাঁধন আপু তুমি কি জানো যে তোমার সাথে যে আল্লাহ সবসময় সব কিছু ভালো করে? আমি বলছি হ্যাঁ আমি জানি। তো বলছে তোমাকে আল্লাহ বাঁচাই দিচ্ছে যে তুমি এরকম একটা সিনেমায় অভিনয় করো নাই। কারণ আমি এত কাঁদছিলাম যে আমার সাথে এরকম করলো, এবং শুধু রিজেক্ট না, আমাকে খুব বাজেভাবে অপমান করে রিজেক্ট করা হয়েছে, ঠিক আছে? সো আই এম সো হ্যাপি ফর দ্যাট যে আমার সাথে এটা হয়েছে। যদি জিয়া নামে কোনো সিনেমা করা হয় এবং সেখানে খালেদা জিয়ার চরিত্রের প্রস্তাব পান, তাহলে কি আপনি করবেন? যদি আমার কাছে মনে হয় যে করার মতো, কারণ আমার চেহারা মানে সিমিলারিটি তো থাকার একটা ব্যাপার আছে, যদিও আগে হয়তো চেহারা মিল ছিল মেবি, এখন তো আর নাই, এখন তো আমি একটু ভাঙাচোরা হয়ে গেছি বেশি। সো আগে যখন একটু গুল্লু ছিলাম তখন হয়তো মিল থাকতো। ইয়াং বাঁধন মেবি। বাঁধন আমাদের কাছে এখনো ইয়াং। ওয়েল ডান, খুব ভালো ছিল। এবারের সেগমেন্ট হ্যাশট্যাগ। ইয়েস, আমি এর মানে কি এটা কিন্তু নতুন আমার জন্য। হ্যাঁ হ্যাঁ, এটা কোনো অসুবিধা নেই, আপনার ভালো লাগবে আই থিংক। আমি একটা করে নাম বলবো এবং সেই নামের সঙ্গে একটা করে বিশেষণ দিতে হবে, হ্যাশট্যাগ সেই বিশেষণটা। আচ্ছা, যেমন ধরুন মৌসুমী মৌ, হ্যাশট্যাগ কি হতে পারে? সুইট। ও সুইট, থ্যাংক ইউ সো মাচ। এটা কিন্তু প্রশ্ন ছিল না। আমি এবার শুরু করছি। শাকিব খান, হ্যাশট্যাগ সুপারস্টার। আরিফিন শুভ, হ্যাশট্যাগ স্মার্ট। ওকে। আফরান নিশো, হ্যাশট্যাগ সুপার অ্যাক্টর। সিয়াম আহমেদ, হ্যাশট্যাগ দ্য গুডি বয় এভার। অপূর্ব, হ্যাশট্যাগ অ্যাক্টর। মোশাররফ করিম, হ্যাশট্যাগ গ্রেট অ্যাক্টর। চঞ্চল চৌধুরী, হ্যাশট্যাগ গ্রেট অ্যাক্টর। ইরেশ জাকের, হ্যাশট্যাগ গুড হিউম্যান বিং। ফেরদৌস, বিউটিফুল ম্যান। বিউটিফুল ম্যান, ওকে। রিয়াজ, হ্যাশট্যাগ বিউটিফুল ম্যান। মুস্তাফা সরোয়ার ফারুকি, হ্যাশট্যাগ ডিপ্লোম্যাটিক। ওকে। পিপলুয়ার খান, হ্যাশট্যাগ ভেরি গুড হিউম্যান বিং। আব্দুল্লাহ মোহাম্মদ সাদ, হ্যাশট্যাগ জিনিয়াস। সৃজিত মুখার্জি, এটা খুব কঠিন, এটার শব্দটা খুঁজে পাওয়া একটু কঠিন। হ্যাশট্যাগ ডিরেক্টর। বিশাল ভারদ্বাজ, হ্যাশট্যাগ ভেরি গুড ডিরেক্টর, কাইন্ড হিউম্যান বিং। দারুণ। এবারে জয়া আহসান, হ্যাশট্যাগ অ্যাক্টর। ওকে। মেহজাবিন চৌধুরী, হ্যাশট্যাগ শি ইজ আ ভেরি গুড অ্যাক্ট্রেস। আচ্ছা। রুনা খান, হ্যাশট্যাগ ভেরি মডেল। নুসরাত ইমরোজ তিশা, অ্যাক্টর। জাকিয়া বাড়ি মমো, হ্যাশট্যাগ এ গুড অ্যাক্টর। আফসানারা বিন্দু, হ্যাশট্যাগ মডেল। কাজী নওশাবা আহমেদ, হ্যাশট্যাগ এ গুড হিউম্যান বিং। ওকে, অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে আপনার মূল্যবান সময় দেবার জন্য। অনেক অনেক ভালো থাকুন। কেমন লাগলো আমাদের স্টার নাইট? আমার তো খুবই ভালো লাগলো। আমার একদম পুরো একটা ইমোশনাল টার্বুলেন্সের ভিতর দিয়ে আমি গেলাম, বাট থ্যাংক ইউ। আমি খুব এনজয় করেছি। আমি জানি না যে দর্শকরা কতটুকু রিলেট করতে পারবে, বাট আমি প্রতিটা মুহূর্ত এনজয় করেছি। তোমার সাথে আড্ডা দেওয়া এনজয় করেছি, যাদের ইন্টারভিউ তোমরা করেছো তাদের কথাগুলো এনজয় করেছি, ইমোশনাল হয়েছি। সো ভীষণ ভালো লেগেছে, থ্যাংক ইউ। আবারও অনেক ভালোবাসা। এবং ভিউয়ার্স, থাকে যদি এমন বাঁধন, সফল হবে মানব জীবন। শুভ হোক আপনাদের সবার জীবন, এই প্রত্যাশা জানিয়ে আমি মৌসুমী মৌ আজ বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামী শুক্রবার রাত 9টায় মাছরাঙা টেলিভিশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ভালোর সাথে থাকুন। শুভরাত্রি।